হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে, যার নাম ভাব সম্মিলন। কবিতার রচয়িতা কবি বিদ্যাপতি। তো এই ভাব সম্মিলন কবিতাটি সম্পর্কে যদি সম্পূর্ণ তথ্য জানতে হয় তো ক্লাসটির শেষ পর্যন্ত করতে হবে। ক্লাসটির সঙ্গে থাকো, আমরা অনেক কিছু জানতে পারবো আজকের এই ক্লাসটির মধ্যে দিয়ে। কারণ এই যে কবিতাটা রয়েছে, আসলে এটা কোনো কবিতা হিসাবে নয়, রচিত নয়, এটা হচ্ছে বৈষ্ণব পদ। তো এটাকে জানার জন্য আমরা মূল কবিতা এবং এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটার মূল অংশে যাওয়া যাক। দেখো, তোমাদের কবিতাটার নাম হচ্ছে ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন এটি একটি বৈষ্ণব পদ। এটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে? কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রণীত কলিকাতা বিশ্ববিদ্যালয় বৈষ্ণব পদাবলী বলে একটি গ্রন্থ প্রকাশ করে। বৈষ্ণব পদাবলী বলে একটি গ্রন্থ প্রকাশ করে, সেখানে বিদ্যাপতির এই পদটি স্থান পায়। এই পদটির কোনো নাম এরকম নয় যে ভাব সম্মিলন। আসলে ভাব সম্মিলন হচ্ছে একটি রস পর্যায়। ভাব সম্মিলন হচ্ছে একটি রস পর্যায়। এখন এই রস পর্যায় বিষয়ে বলতে গেলে প্রথমেই বলে রাখি এই বৈষ্ণব পদাবলী কী আর ভাব সম্মিলনই বা কী তা আমাদেরকে আগে জানতে হবে। বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম সম্বলিত একটি গ্রন্থ, যেখানে বহু কবি, মূলত চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বিদ্যাপতি এরা রচনা করেছেন। এদের মধ্যে বিদ্যাপতির নাম অবশ্যই উল্লেখযোগ্য। এরা বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ যেমন পূর্বরাগ, অনুরাগ, আক্ষেপানুরাগ, ভাব সম্মিলন বা ভাবোল্লাস, এই ভাব সম্মিলন যে পর্যায়টা, এটা ভাবোল্লাস নামেও পরিচিত। তো এরকমই একটি রস পর্যায় হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন বিষয়টা আসছে কোথা থেকে বা ভাব সম্মিলন কী ধরনের রস, এটাকে জানতে গেলে আমাদেরকে একটু মহাভারত বা এর শ্রীকৃষ্ণের কাহিনীর মধ্যে চলে যেতে হবে, যেখানে আমরা জানি যে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে বৃন্দাবনে রেখে মথুরায় চলে গিয়েছিল কংসকে বধ করার জন্য। তো তারপর থেকে আর তিনি কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি, এবং এই বৃন্দাবনে ফিরে না আসার কারণে রাধার মনে প্রচণ্ড শোকের উদ্ভব হয়, এবং সেই শোককে কাটিয়ে ওঠার জন্য শ্রী রাধিকা স্বপ্নে বা মনের ভাবের মধ্যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন। এই মিলনই হচ্ছে ভাব সম্মিলন। অর্থাৎ ভাব সম্মিলন হচ্ছে ভাবের মাধ্যমে মিলন বা স্বপ্নে মিলন। তো এই স্বপ্নে কিভাবে মিলন হচ্ছে সেই বিষয়েই একটি পদ আমাদের আজ পাঠ্য। তো কারণ যখন শ্রী রাধিকা যখন শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল, তখন সে কখনো মেঘকে দেখে তার সেই শ্যামের কথা মনে পড়ছে, কখনো চাঁদকে দেখে শ্যামের কথা মনে পড়ছে। প্রকৃতির প্রতিটা বস্তুর মধ্যে সে শ্যামকে খুঁজে পাচ্ছে, এবং সেইভাবেই স্বপ্নের মধ্যেও শ্রী রাধিকা শ্যামের সঙ্গে তার মিলন হচ্ছে।
সেই পর্যায়েই এই বিদ্যাপতির ভাব সম্মিলন পদটি। তো আসা যাক এবার একটু কবির বিষয়ে। আগে আমরা কবির সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, কবির প্রথমেই বলে রাখি, বিদ্যাপতি কোনো বাঙালি কবিও নয়, আর বিদ্যাপতি বাংলা ভাষাতে কোনো পদও রচনা করেনি, কিন্তু তবুও তাকে বাংলা সাহিত্যে অত্যন্ত সমাদরের সাথে তার নাম আমরা নিয়ে থাকি। তিনি বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত হয়ে পড়েছেন। কি কারণে হয়ে পড়েছেন? কারণ তখন ওই ব্রজদেশে বহু বাঙালি যেত নানা শাস্ত্র অধ্যয়নের জন্য, এবং তখন বিদ্যাপতির রচিত পদগুলি তারা শুনত। এবং শুধু তাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুও তার রচিত পদ গাইতে ভালোবাসতেন ইত্যাদি নানা কারণে। তাছাড়া আমাদের কাছে আরেকটা বিষয় এখানে রয়েছে, দেখো, বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলি ভাষাকে অনেক সহজে বুঝতে পারেন। অর্থাৎ কবি বিদ্যাপতির লেখা আমাদের বাংলায় প্রচলিত পদগুলি ব্রজবুলি ভাষাতে লেখা। তার বাড়ি ছিল মিথিলার দ্বারভাঙা গ্রামে তার জন্ম। দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তো তার পদ বাংলায় এত বেশিভাবে সমাদৃত হয়েছে যে তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ব্রজবুলি ভাষা, এই যে তার রচিত প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি, এই ব্রজবুলি ভাষার মহিমান্বিত হয়ে আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পত্রাবলী রচনা করেছিলেন। এরকম অনেক তথ্য রয়েছে আর বিদ্যাপতিকে নিয়ে, কারণ তিনি মধ্যযুগের একজন কবি। জন্ম কখন? পঞ্চদশ শতকে তার জন্ম। আরও কিছু তথ্য আমরা বিদ্যাপতি সম্পর্কে জানব। যেমন দেখো, শুধুমাত্র তার রচনাবলী কয়েকটা দেখো: কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, এগুলো বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া বিভাগ সাগর, দান বাক্যাবলী, এগুলো। আর তিনি কোন কোন পর্যায়ে পদ রচনা করেছেন? এই যে বললাম যে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায় হয়, সেই পর্যায়ের মধ্যে তিনি কোন কোন পর্যায়ে? বয়ঃসন্ধি অভিসার পর্যায়ে, প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়, বিরহ ও ভাব সম্মিলনের পর্যায়ে তার পদগুলো বিশেষ উৎকৃষ্ট। তিনি বিভিন্ন পদবীতে ভূষিত, যেমন মৈথিলী কোকিল, অভিনব জয়দেব। এছাড়াও আরেকটি, তাকে কবি সার্বভৌম বলা হতো। কবি সার্বভৌম মধ্যযুগে এটি একটি বিশেষ তখনের যুগের উপাধি বলতে পারি, কবি সার্বভৌম। এই তো গেল কবি। শুধু কবিতা লেখা বা কবি হিসাবে নয়, বা কবি বা গান রচয়িতা হিসাবে নয়, তিনি একাধারে ছিলেন শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার। অর্থাৎ একাধিক গুণে কবি বিদ্যাপতি কিন্তু সম্বলিত। আর তার একটি পদ আজ আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য। চলো, আমরা বিদ্যাপতি সম্পর্কে অনেক কিছু জানলাম। সে বাঙালি কবি না হয়েও কিভাবে বাংলা সাহিত্যে বা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে তা জানলাম। তার বিভিন্ন রচনা সম্পর্কে জানলাম। তিনি কোন কোন বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন সেটা জানলাম। কোন বিষয়ে পদ রচনা করেছেন তাও জানলাম। তার জন্মস্থানও জানলাম। এবারে চলে যাচ্ছি আমাদের এই ভাব সম্মিলন পদটিতে। আমি আবারও বলি, এই ভাব সম্মিলন পদটি কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম সম্বলিত যে উপাখ্যান বা আখ্যান। এখানে এই বৈষ্ণব পদাবলী কোনো একজন কবির রচয়িতা নয়। এখানের মূল যে সর্বাধিক উল্লেখযোগ্য যে কবি, তাদের মধ্যে বিদ্যাপতি অবশ্যই একজন। এছাড়া
চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। দেখো, বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। জয়দেব কী জন্য বিখ্যাত? জয়দেব হচ্ছে গীত গোবিন্দমের রচনার জন্য বিখ্যাত, যেটা সংস্কৃত সাহিত্যের অংশ। তো সেই গীত গোবিন্দতে কিন্তু এই রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত তত্ত্বই বা আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে, গানের মাধ্যমে বলা হয়েছে। আর সেখান থেকেই বাঙালিরা এবং বিদ্যাপতি সহ অন্যান্য কবিরা এই বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। আমাদের পর্যায়টা হচ্ছে ভাব সম্মিলন। আমি আবারও একবার ভাব সম্মিলন সম্পর্কে জানাই। ভাব সম্মিলন মানে হচ্ছে ভাবে মিলন, স্বপ্নে মিলন। অর্থাৎ শ্রী রাধিকা যখন শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল, এরকম সময়ে প্রকৃতির প্রতিটা বস্তুর মধ্যে তিনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন এবং সেই সময় শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে ভাবে বা স্বপ্নে মিলন করছেন, তারই একটি পদ রচনা করছেন বিদ্যাপতি। চলো পদটা একবার পড়ে দেখে নাও। এখানে অনেক শব্দ রয়েছে যেগুলোর অর্থ কিন্তু একটু জটিল, সহজে বোঝা যায় না। আমি পড়ছি কবিতাটা। ভাব সম্মিলন, কবি বিদ্যাপতি। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের ওর্নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই হচ্ছে মূল কবিতার অংশটা। চলে যাচ্ছি আমি প্রতিটা লাইন ধরে ধরে এর ব্যাখ্যায়। কি কহব রে সখী, কহব মানে হচ্ছে এখানে বলবো, রে সখী আনন্দ ওর। এখানে এই ওর শব্দটি সাধারণত কিন্তু সর্বনাম বলে মনে হলেও এটা কিন্তু সর্বনাম নয়, সর্বনাম এটা কিন্তু নয়। এর মানে কি? এর মানে হচ্ছে অপরিসীম বা আমরা কি লিখতে পারি? সীমা পরিসীমা, সীমা পরিসীমা মানে আনন্দটা এত অপরিসীম, যার কোনো সীমা পরিসীমা নেই। কি কহবরে সখী আনন্দ ওর, এই আনন্দের পরিমাণটা বোঝানোর জন্য এই ওর শব্দটি ব্যবহার করা হয়েছে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। অর্থাৎ চিরদিনের জন্য শ্রী রাধিকা মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণকে পেয়েছেন। কোথায় পেয়েছেন? মন্দিরে। এখানে মন্দির মানে কিন্তু কোনো দেবালয় নয়, এখানে মন্দির হচ্ছে হৃদয়। এখানে মন্দির হচ্ছে হৃদয়। শ্রী রাধিকার হৃদয় মধ্যে চিরদিনের জন্য যেন শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন, তাকে দেখে শ্রী রাধিকার আনন্দের কোনো সীমা নেই। তারপরে কি বলছে? পাপ সুধাকর যত দুঃখ দিল। এই সুধাকর মানেটা নিয়ে কিন্তু অনেক জায়গায় কনফিউশন আছে। সুধাকর মানে হওয়া উচিত চাঁদের আলো, চাঁদের আলো। প্রচলিত বইয়ে কিন্তু চাঁদ শব্দটি বেশি পাবে বা শশী শব্দটিই পাবে। তো পাপ সুধাকর, শ্রী রাধিকা চাঁদের এই আলোকে পাপ বলছে কেন? কারণ চাঁদ তার পূর্ণিমার যে সৌন্দর্য নিয়ে যখন প্রকৃতির মধ্যে এসে উপস্থিত হয়, সেই চাঁদকে দেখে শ্রী রাধিকার মনে কৃষ্ণের প্রতি প্রেম জাগে। সে সেই চাঁদকে কৃষ্ণ বলে ব্যাকুলভাবে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সেখানে তো কৃষ্ণ নেই। তাই শ্রী রাধিকা সেই চাঁদের আলোকে পাপ বলছে। পাপ সুধাকর যত দুঃখ দিল, যে পরিমাণ আমাকে দুঃখ দিয়েছে এই বিরহের সময়ে, অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছে তখন সেই বিরহের সময়ে যে দুঃখ পেয়েছে, কি বলছে?
পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ সেই প্রিয় ব্যক্তি অর্থাৎ প্রিয়র মুখ দেখার পরে তার মনের মধ্যে ঠিক ততটাই সুখ হয়েছে যতটা সুধাকর অর্থাৎ চাঁদের আলো তাকে দুঃখ দিয়েছিল। এরপরে কি বলছে? বলছে আঁচর ভরিয়া যদি, আঁচর মানে এখানে হচ্ছে আঁচল, আঁচল, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই। মহানিধি, মহানিধি মানে হচ্ছে মহারত্ন, মহারত্ন অর্থাৎ মূল্যবান রত্ন। যদি তার আঁচল ভর্তি করেও কেউ মহানিধি অর্থাৎ মহারত্ন দেয়, মূল্যবান রত্ন দিয়ে ভরিয়ে দেয়, তবুও কি বলছে? তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। তবুও আমি আর আমার এই প্রিয়কে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দূর দেশে যেতে দেব না। আমাকে যদি সম্পদ দিয়ে ভরিয়েও দেওয়া হয়, আমি কোনোভাবেই আমার প্রিয়কে দূর দেশে যেতে দেব না। এর পরের লাইনটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। শ্রী রাধিকার কাছে তার শ্রীকৃষ্ণ অর্থাৎ তার প্রিয় কীরূপ, কি বলছে? শীতের ওড়নি পিয়া। ওড়নি মানে হচ্ছে আচ্ছাদন। এখানে ওড়নি শব্দের অর্থ হচ্ছে, এখানে ওড়নি শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন বা চাদর। শীতের ওড়নি অর্থাৎ শীতকালে আমরা যে আচ্ছাদন ব্যবহার করি, চাদর, সেই শীতের চাদর অর্থাৎ শ্রী রাধিকার কাছে শীতের চাদরের মতো তার প্রিয়। গিরিশির বা, বা মানে হচ্ছে বাতাস, বা মানে এখানে বাতাস, আর গিরিশি মানে হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম অর্থাৎ শ্রী রাধিকার কাছে তার প্রিয় শীতের ওড়নি, চাদর, গ্রীষ্মের বাতাস, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। অর্থাৎ বর্ষার দিনের ছাতা শ্রীকৃষ্ণ রাধিকার কাছে, এবং দরিয়া অর্থাৎ মাঝ নদীর না, নাফ মানে হচ্ছে এখানে নৌকা বা নাও, আমরা নাও শব্দটাও ব্যবহার করে থাকি, নাও বা নৌকা। এই গেল মূল পদে শ্রী রাধিকার মনের ভাব। এরপরে যে দুটো অক্ষর রয়েছে, এটাকে মধ্যযুগীয় একটা কি বলবো রীতি বলতে পারি। এই দুটো লাইন হচ্ছে ভণিতা, ভণিতা করা। আমরা এই ভণিতা শব্দটা বহু জায়গায় পেয়ে থাকি, যে বেশি ভণিতা করিস না, যা বলতে হয় বল, এই শব্দটা এইভাবে ব্যবহার করা হয়। এই ভণিতা অংশে কবি তার নাম উল্লেখ করে পদটার কিছু অর্থ ব্যক্ত করেন। সেইটাই বলছে, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। এখানে বড় নারী মানে হচ্ছে সৌভাগ্যবতী বা সুন্দরী বা নারী শ্রেষ্ঠ। সুন্দরী বলতে পারি, নারী শ্রেষ্ঠ বলতে পারি। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, অর্থাৎ বিদ্যাপতি ভনয়ে, ভনয় মানে হচ্ছে বলা, বিদ্যাপতি বলছে শুনো বড় নারী, হে সৌভাগ্যবতী, হে সুন্দরী, হে নারী শ্রেষ্ঠ, তুমি শোনো। কি বলছে? সুজনক দুঃখ, সুজন মানে হচ্ছে ভালো মানুষের, ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষের দুঃখ, সুজনক দুঃখ, সুজন ভালো মানুষের দুঃখ, দিবস 2-4 দিনের জন্য স্থায়ী। আশা করি প্রতিটা লাইন সকলে বুঝতে পেরেছ। আর জানিয়ে রাখি, আজকের এই ক্লাসটা আর বড় করব না। আজকের এই যে অধ্যায় অর্থাৎ ভাব সম্মিলন থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে, তোমরা জানো যেখানে 2+3 এইভাবে মোট 5 নম্বরের করে 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তো আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে তা আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, এই ভাব সম্মিলন কি, এটা কিন্তু মান 2-এ একটা আসতে পারে। হ্যাঁ, এছাড়া কি কি প্রশ্ন আসতে পারে তার উত্তর আমরা কিভাবে লিখব তা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, যদি
মনে হয় যে হ্যাঁ এই ক্লাসটা থেকে কিছু জানতে পেরেছো, তাহলে অবশ্যই ক্লাসটা সকলের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই সমস্যার সমাধান করে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।